السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الحمد لله. আজকে আমাদের এসওসি হচ্ছে কি দশম ব্যাচের 18তম ক্লাস। তো আলহামদুলিল্লাহ আমাদের মাখরাজের আলোচনা চলমান ছিল। গত ক্লাসে আমরা 11 নম্বর মাখরাজ পর্যন্ত আলোচনা করছি, 7 থেকে 11। তো ইনশাল্লাহ আজকে আমাদের মাখরাজের আলোচনা শেষ হবে। তো গতকালকে আমাদের যে মাখরাজগুলি আলোচনা হলো, তো এর ভিতর শুধুমাত্র দদ, এটা ব্যতীত অর্থাৎ 7 নম্বর মাখরাজ ব্যতীত বাকি যে 4টা মাখরাজের আলোচনা হয়েছে, তো এর প্রত্যেকটা উম, মাখরাজের সঙ্গে আমরা বাংলার মাধ্যমেই পরিচিত। বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা এই জায়গাগুলির ব্যবহার করি। শুধুমাত্র দদের ক্ষেত্রে এই জায়গাটা আমাদের ব্যবহৃত হয় না বাংলায়, এইটা। আর গতকালকে বলছিলাম মাখরাজগত দিক থেকে সবচেয়ে শক্তিশালী মাখরাজ বা সবচেয়ে কঠিন মাখরাজ হলো এই দদের মাখরাজ। তো ইনশাল্লাহ আজকের আলোচনা শুরু করার আগে এই যে 5টা মাখরাজ গতকালকে আমরা পড়ছিলাম, তো এই 5টা মাখরাজ উচ্চারণ সহকারে হুম, শোনাবেন ইনশাল্লাহ। কে শোনাবেন, কে পারবেন ইনশাল্লাহ? 7, 8, 9, 10, 11। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, মাখরাজ গুলো মুখস্থ হয়েছে? জি আব্দুর রাজ্জাক ভাই। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই বোধহয় ব্যস্ত আছে। তারপর জাহিদুল ইসলাম ভাই। জি আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জাহিদ ভাই, মাখরাজের বিষয়টা বোঝা যাচ্ছে তো আলহামদুলিল্লাহ নাকি? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে। ওস্তাদ আমি রাস্তায় আছি, গাড়িতে। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো পরে বাসায় কথা যে হবে। পৌঁছাইতে পারিনি জি, আর কি, কিছু মনে জি করেন না। ইনশাল্লাহ। জি সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, প্রয়োজনে আমরা মেসেজের মাধ্যমে এই বিষয়গুলো জানাই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা, তৌহিদুল ইসলাম ভাই। তৌহিদ ভাই আছেন না? আচ্ছা, তৌহিদ ভাইকে পাচ্ছি না। তারপর মুখলেসুর রহমান ভাই, মাখরাজের বিষয়টার কি অবস্থা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন জি আছেন? ভালো অনেকদিন। আছি, ওয়ালাই- আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন?
আমি জি অবশ্য আলহামদুলিল্লাহ সারাদিন ভালো আছি। ছিলাম বাহিরে। এশার নামাজ ডাইসা পড়ছি বাসায়। আচ্ছা, যাই হোক, তারপরে আমি একটু চেষ্টা করবো আর কি আহ, জি আপনাকে একটু করতে। সাত জি নাম্বার যে আপনি মাকড়াটা, সাত কয়েকদিন নাম্বারের মাকড়া। জি জি। বেশ কয়েকদিন যাবত পড়া শোনাচ্ছেন না আপনি। আমি সব শুনতেছি, সব শুনি আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনার হইলাম উপস্থিতি আমি উপস্থিতি ঠিক আছে, বাকি অনেকদিন আপনার আওয়াজ শুনি না, বেশ কয়েকদিন হয়ে গেছে। আমি কারণ আমি তো হলাম একজন বয়স্ক মানুষ, কাজে ইয়ং যারা আছে তারা স্মৃতিশক্তি বেশি, তা কাজে হ্যাঁ, আমি তো শুনি। না আসলে বিষয়টা হলো আহ, আহ, বয়স্ক যারা আছে, যুবকরা চলার ক্ষেত্রে বয়স্ক মানুষ দরকার, অন্যথায় আসলে অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ, আসলে স্কিল হুজুর, শুধু যথেষ্ট না। এই জি এই যে শিক্ষকতা করার পরে, অবসর নেওয়ার পরে আর ব্রেনে কিছু থাকে না। তারপরে আজকে আমার মনটা খুবই খারাপ। এই একটু আগে নামাজ পড়িয়া মোবাইলটা নিছি হাতে, এর মধ্যে দেখলাম যে আমার সহকর্মী একজন অল্প বয়সে, বাড়ি হলো মানসি মুক্তাগাছা, সে পেঞ্চুগঞ্জ চাকরি করতো, ইংরেজি শিক্ষক, স্ট্রোক করে 1:30টার সময় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মানে আমার খুব, সে ভক্ত ছিল, ওই যে সিলেটে যে চাকরি করছি, তখন আমার জি খুবই আছিল। অল্প বয়স, ছোট ছোট দুইটা বাচ্চা, তার আহ, ওয়াইফ ছিল বাড়িতে, আর সে একা ছিল বাসায়। রাত্রে স্ট্রোক করছে, হাসপাতালে নিছে, 1:30টার দিকে মারা গেছে। আচ্ছা, যাক, এটা আয়াত নাই, কিছু বলার নাই। আল্লাহ তাকে জি বেশ নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা ভালো মনে করেন এইটাই আসলে আমাদের জন্য জি। ভালো। আমি চেষ্টা করি আপনার, আমি একটু শোনানোর জি জন্য। 7 নাম্বার মাকড়াসটা জিহ্বার গোড়ার কিনারার থেকে উপরের মাড়ির দাঁতের গুড়া সঙ্গে লাগিয়ে উচ্চারণ করতে হয়। আচ্ছা, এখন ধরেন এখন মাড়ির দাঁত বলতে আমরা কয়টা দাঁত বুঝতে পারি, বা এই মাড়ির ক্ষেত্রে দাঁত বলতে, জিহ্বার হ্যাঁ, গোড়ার কিনারার বর্ণনাটা। মাড়ির দাঁত বলতে আমরা বুঝি শেষের যে 5টা দাঁত আছে, জি উপর নিচ ডান বাম, উপরে যে 5টা দাঁত আছে, এটাকে আমরা সাধারণত মাড়ির দাঁত হিসেবে আমরা গণ্য করি। আচ্ছা, এখন কথা হলো যে আমরা যদি দদ উচ্চারণ করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কয়টা দাঁতের প্রয়োজন হবে? তো ওদের ক্ষেত্রে, তার মানে আপনি যে মাখরাজ বলতেছেন। জি আচ্ছা, যদি এখন কথা হলো জিহ্বার যেহেতু চ্যাপ্টা, তো কিনারা দুই দিকেই পাওয়া যায়, ডান দিকে জি পাওয়া যায় বাম দিকে পাওয়া যায়। জি। তো এখন কেউ যদি শুধু ডান দিক থেকে বা বাম দিক থেকে করে, যে কোনো এক কিনারা ব্যবহার করে, তো হ্যাঁ, সেক্ষেত্রে তো 5টা দাঁত। হ্যাঁ, সেদিকে 5টা দাঁত। বামেও লাগাইতে পারে, ডানেও লাগাইতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কথা হলো তো আরেকটা হলো যে উভয় কিনারাকে আমরা একসাথে ব্যবহার করলাম, ডান বাম। তো এখন এই তিনটা অবস্থা পাওয়া গেল, তো এর ভিতর থেকে আমাদের জন্য ভালো কোনটা হবে? ভালো, মানে একটা সাইড লাগানো এটাই ভালো। না না, একটা না, উভয় সাইড লাগানোটা ভালো। উভয় সাইড, আচ্ছা, ঠিক আছে, ঠিক উভয় আছে। সাইড ব্যবহার করে যদি করা হয় এইটা সবচেয়ে ভালো হয়। এই ক্ষেত্রে আমরা কিছু বেনিফিটও পাই, যেমন যেমন দদে ইস্তেআলা ইতবাক এই যে সিফাতগুলি আছে এইটাও তখন অনায়াসে আদায় হয়ে যায়। এইটা আচ্ছা আমাদের জন্য আচ্ছা। একটা, আর এই ক্ষেত্রে দ উচ্চারণটাও সুন্দর হয়, জোরালো দ হয়। চেষ্টা জি। করতে হবে আমাদের উভয় সাইড, বাকি যদি উভয় সাইডে সমস্যা হয় তো স্বাধীনতা আছে আমাদের, যে কোনো এক সাইড ব্যবহার করতে পারি। আচ্ছা, তো দদের উচ্চারণটা তাহলে কিভাবে করব আমরা? উচ্চারণটা শোনাবেন। শুধু দোয়াত। জি আচ্ছা, দোত, দোত, উচ্চারণটা এরকম হবে না হুজুর? আপনি হরকত দিয়ে করবেন, জবর জের পেশ এবং আচ্ছা, জজম বা তাজদিদ। দো, দি, দু, দ, দি, দু। আচ্ছা, তাজদিদ বা জজম থাকলে কিভাবে করব? এইখানে হুজুর আমার একটু কনফিউশন আছে। তাসবিহ দজম থাকলে আমি কোন হরফটা নিব, কি হামজাকে নিব
না আগে এই নিব না ক্ষেত্রে পরে নিব, জিনিসটাই আমার এই একটু পেঁচ ক্ষেত্রে লাগছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হামজার সহায়তা নিয়েই, তো আমি যে কোনো হরফ নিতে পারি, তবে হামজা যেহেতু একেবারে প্রথম, এই জন্য হামজাটাকে আমরা সাধারণত নিয়ে থাকি আর কি। আহ, যেমন হামজা জবর না দ, আদ, দ, দ, হামজা দ, গদ, দ, আদ। না অদ, হাম, দ, হামজা দ, ইদ, উদ, আদ, ইদ, উদ। আচ্ছা, এখন কথা হলো আপনার উচ্চারণটা কিন্তু কিছুটা দালের সাথে মিলে যাচ্ছে, তবে জজমের ক্ষেত্রে একটা ভালো দিক হলো কলকলা হচ্ছে না দালের মতো। জি না, তবে উচ্চারণটা দদের মাখরাজ থেকে নিয়ে আসতে হবে। তাছাড়া জের এবং পেশে যখন হয়, প্রথমবার যখন উচ্চারণ করলেন তখন পেশের উচ্চারণটা দালের থেকে আলাদা কিছুটা বোঝা গেছে, কিন্তু জেরের উচ্চারণটা এভাবে করলে দালের থেকে আলাদা বোঝা যাচ্ছে না খুব একটা। তো এই জন্য এই এই উচ্চারণটার ক্ষেত্রে আরেকটু দৃষ্টি রাখবেন। আচ্ছা, ব, ঠিক আছে। দুই, দি, বু, দু, দ, একটা হলো, একটা হলো দি, দ, দি। দি, দু, হ্যাঁ। দ, দি, দু, আচ্ছা, দি যদি বলি তখন দাল যে দি, না, এটা ভুল। বই, দা, দি, বজ্রের বই। যেমন দি, মনে করেন ওয়াল আর দুই, ওয়াল আর দুই রাদিয়াল্লাহু আনহুম, রাদি, রাদি ওয়ারাদু আন। তো এইভাবে আর কি দতটাকে দদের মতো করে করতে হবে, যেন দালের মতো না হয়। আচ্ছা, ঠিক আছে। তারপর 7 নাম্বার পেলাম। আট আট নাম্বার নাম্বার। মাখরাজ হলো লাম। তো লামের মাখরাজটা কি? জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগার কিনারা সামনের দাঁতের, সামনের উপরের দাঁতের হুম, মাড়িতে সঙ্গে লাগবে। জি, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়িতে লাগবে। লম, জি। লম, লাম। আচ্ছা, ল ল, যেন না হয় লাম। হ্যাঁ, লম, লাম, লা, লি, লু, জি। লা, লি, লু। আচ্ছা, লামের উচ্চারণটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য সহজ, তবে এতটুকু খেয়াল রাখবো যেন লামের উচ্চারণের শেষের দিকে জিহ্বাটা নিচু হয়ে না যায়, জিহ্বার আগাটা নিচে না পড়ে উপরেই উপরে রাখা। থাকে, উপরে থাকবে। ব্যাস, ওই লা, যেটা কিনা। লি, লু, উপরে। আচ্ছা, জি, ঠিক আছে, মাশাল্লাহ। মানে আচ্ছা, তারপর এদের দেয়া, দেয়া পড়লে জি, নিচে পড়লে লাম, ইনহিরাফের সিফাতটা ঠিক থাকে না আর কি। হ্যাঁ, জি 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 জি। জি, লাম, ঠিক আছে, ল, মাশাল্লাহ। লা, জি, লি, শুনে লু, শুনে। আচ্ছা, লা, ল যেন না লি, হয়, ঠিক আছে। ল না লা, কিন্তু, লা। জি না, লা, লি, লু, জি, জি। লা, আচ্ছা, লি, লু। জি, তারপর 9 নম্বর মাখরাজটা কি হবে? 9 নম্বর মার্কাসটা হলো জিব্বার আগা, জি, জিব্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে সংযুক্ত হবে। জি। তো এইটা কোন হরফের র, মাখরাজ? র, আচ্ছা, র না কিন্তু, না 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 না, ভুল করতেছি না, নুন। নুন। না না, এটা হলো নুন। জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। নুন, নুন। জি, নুনের উচ্চারণটা তাহলে কেমন হবে? না, না, নি, নু, না, জি, নি, নু। জি, একবার করে বললেই হবে। তো জজমের উচ্চারণটা কেমন? জ, জমের নন, নন, নিন, নুন, জি, নন, আপনি নুন নিছেন সাথে, এইখানে আমরা হামজা নিতে পারি বা যে কোনো একটা হরফ, আপনি যেমন নুন দিয়ে বললেন নান, নিন, নুন, ঠিক আছে। আমাদের মূল উদ্দেশ্য হলো জজম যুক্ত একটা নুনের উচ্চারণ পেলেই হলো। জি তো জি। এর ডানে নুন বা তা সা যা কিছু আসুক না কেন, আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা
9 নম্বর মাখরাজ পেলাম, 10 নম্বর মাখরাজ কি হবে? 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে সংযুক্ত আচ্ছা, হবে। এখন প্রশ্ন হলো, একটা প্রশ্ন আছে এখানে, যে জিহ্বার আগার পিঠ বলতে আমরা জিহ্বার আগার উপরের দিকটা বুঝবো নাকি নিচের দিকটা? জিহ্বার আগা একদম মাথার উপরেরটা, মানে হ্যাঁ, জিহ্বার যে উপরের মাথাটা পিঠ। আছে উপরেরটা। জি, উপরের পিঠ। অনেকে বলে যে জিহ্বার আগার পিঠ নিচের দিকটা, জিহ্বাটাকে একটু বাঁকা করে তলের পিঠটা লাগাই। জিহ্বা এত সোজা কষ্ট, থাকবে, জি, জিহ্বা আমাদের এত সোজা কষ্ট থাকবে। করার দরকার নেই, হ্যাঁ, স্বাভাবিক। জিহ্বা সোজা থাকবে, জি, জিহ্বা সোজা তাহলে থাকবে, তার বরাবর তালুর সাথে সংযুক্ত হবে। যেমন আচ্ছা, ধরেন র, 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 রা, রি, রু। আচ্ছা, রা হবে না কিন্তু, এটা রই হবে। কারণ র যেহেতু ক্ষেত্র বিশেষ মোটা হয়, জবর থাকলে পেশ থাকলে, তো জি, সেক্ষেত্রে খবর পেশ দিয়ে বলছি। আহ, র, 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 রি, রু। আচ্ছা, রা হবে না, র হবে। র র জবর হবে, র, র, র র, 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 রজের রি, র রি, পেশ রু। রু। র, জি, র, রি, রু। র, রি, রু। আর যদি জয় থাকে তাহলে র, রি, রু। র, জি। রি, রু। আচ্ছা, র পেলাম। আচ্ছা, তারপর আহ, আমাদের আলোচনার শেষ মাখরাজ ছিল 11 নম্বর এক- মাখরাজ। 11 নম্বর মাখরাজে কি হবে? আচ্ছা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগাটা সামনে সম্মুখে যে দুইটা দাঁত আছে, ওই দুইটা দাঁতের উপরের, নিচের সারিতে না, নিচে উপরের সারিতে দুইটা দাঁতের সাথে লাগবে। যেমন ত, জি। দল, ত, এই দুইটা। তো তো জি, ত, দাল তো, এবং তা। দল, তা। আর তো, ত, তি, তু, ত, তি, তু, দ, দি, দু। আচ্ছা, আপনার কিন্তু জবর উচ্চারণ অনেক সময় অ এর মতো হয়ে যায়, তো জবরের উচ্চারণ অ এর মতো হবে মোটা হরফের ক্ষেত্রে, বাকি দ না, দা, দা, দি, দু। দি, দু। দ, দি, দু। ত, তি, তু। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো এই ক্ষেত্রে ত এবং দালের পার্থক্যটা কিন্তু মাথায় রাখতে হবে, যে আহ, ত এবং তা এর পার্থক্য, অর্থাৎ ত, তই, এখানে যেন একেবারে হালকা ভাবে তি হয়ে না যায়। ত, তই, তু, ত, ত, তি, তই, তি, তু। তু। যেমন আতিউল্লাহ, আতই, আতই, যেন আতি না হয়। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আর যেমন তু, তাতুবিআ, তু, তাতিতু। তারপর জজমের সময় যেহেতু উভয়টাতেই কলকলা হয়, তবে এর উভয়টাতে না, তয় কলকলা হয়, তাই কলকলা হয় না। আত, ইয়ত, উত, বাতাস থাকবে না। আর তায়ের জি, ক্ষেত্রে জি। আত, ইত, উত শেষে উত, শুধুমাত্র বাতাস। ইত, উত, আত, ইত, উত। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আহ, মাখরাজের বর্ণনাগুলি খুব ভালো ছিল। তবে উচ্চারণের ক্ষেত্রে আরেকটু খেয়াল রাখতে হবে আর কি। আচ্ছা, ঠিক ঠিক আছে আছে। হুজুর। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা উম, পরের মাখরাজগুলো একটু দেখার চেষ্টা করি। পরে হলো আহ, 12 নম্বর মাখরাজ। তো এখানে 12 নম্বর একটু নিচে আনা হয়েছে, 13 নম্বর উপরে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই মাখরাজের ধারাবাহিকতাটা সহজে মনে রাখার জন্য আর কি। তো 13 নম্বর মাখরাজ হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। পূর্বেরটাই ছিল
সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। 13 নম্বর হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এক্ষেত্রেও তিনটা হরফ, ওয়া, জাল, সা। এইখানেও যেহেতু এক মাখরাজে একাধিক হরফ আসছে, তো সেক্ষেত্রে এখানেও মাখরাজের আহ, কিছুটা দূরত্ব পাওয়া যায়। আর তা হলো ভ এর উচ্চারণ যখন আমরা করব, তখন জিহ্বার আগা এবং দাঁতের আগা একেবারেই একই বরাবর থাকবে। উম, এমন যেন না হয় যে জিহ্বার আগাটা দাঁতের আগার সীমানাকে অতিক্রম করলো, এমনটা হবে না। যেমন ধরেন এইটাকে যদি আমরা দাঁত মনে করি, তো এক্ষেত্রে জিহ্বার আগাটা সরাসরি গিয়ে দাঁতের আগা টাচ করবে। জিহ্বার আগাটা সামনে দাঁতের সীমানার সামনে অতিক্রম করবে না, অর্থাৎ এভাবে সামনে কিছুটা অতিক্রম করলো। তো বিষয়টা এমন হবে না, যেমনটা কিনা পূর্বের মাখরাজের ক্ষেত্রে ত এর ব্যাপারে বলা হয়েছিল। তো এর কারণ হলো যেহেতু জ তে আমরা জানি যে ইস্তেআলা ইতবাক সিফত পাওয়া যায়। তো সেক্ষেত্রে জিহ্বার গোড়া এবং মধ্যখান একটু পিছনে দায়িত্ব থাকার কারণে জিহ্বার আগাটা অনায়াসেই সামনে যায় না আর কি, সামনে অতটা বাড়ানো যায় না। তো এজন্যই উভয়ের ক্ষেত্রে জিহ্বার আগে এবং দাঁতের আগে একই বরাবর থাকবে, একই বিন্দুতে থাকবে। আর উভয়ের উচ্চারণটা হবে ও, ওই, উ, ও, ওই, উ, আও, ইউ, উ, এভাবে। আর জালের ক্ষেত্রে যেহেতু জালে এই ইস্তিআলা ইতবাক এগুলি পাওয়া যায় না, সেক্ষেত্রে জাল একটু অতিক্রম করবে, জিহ্বার আগাটাকে কিছুটা অতিক্রম করবে। তবে অনেকটা সামনে চলে যাবে এই বিষয়টা এমন না, কিছুটা সামনে আসবে জিহ্বার আগা, কিছুটা সামনে চলে আসবে। যেমন ধরেন এর থেকে এক বিন্দু সামনে আসলো। আর এখানে আহ, আগেই বললাম যেহেতু ইস্তেলা ইতবাক নেই, পিছনে কোনো দায়িত্ব নেই জিহ্বার, তো এজন্য জিহ্বাটা কিছুটা সামনে আসবে। পুরোটা সামনে আসলো না, এর কারণ হলো যেহেতু এখানে জাহার সিফত পাওয়া যায়, বাতাস বন্ধ থাকে, সেক্ষেত্রে একটু নিয়ন্ত্রণ প্রয়োজন। তো এই জন্যই জিহ্বাটা একটু সামনে আসবে, পরিপূর্ণ না। আর সায়ের ক্ষেত্রে জিহ্বার আগাটা জালের তুলনায় কিছুটা সামনে চলে আসবে, যেহেতু সায়ে কোনো প্রকার নিয়ন্ত্রণ নেই এখানে, বাতাস চালু থাকে, আওয়াজ চালু থাকে। তো সায়ের মাঝে আসলে কিছু হরফ আছে এমন যাদের মাঝে কোনো প্রকার শক্তিশালী সিফত পাওয়া যায় না। তো এর ভিতর সা হলো একটা। জালে একটা শক্তিশালী সিফত পাওয়া যায়। আমরা সিফতের মান হিসেবে জানি যে হরফ 5 ধরনের হয়: অধিক শক্তিশালী, শক্তিশালী, মধ্যম, দুর্বল, অধিক দুর্বল। তো সা হলো অধিক দুর্বল একটা হরফ সিফতগত দিক থেকে। আর জাল দুর্বল হরফ, বাকি অধিক দুর্বল না। তো সায়ের ক্ষেত্রে জিহ্বার আগাটা দাঁতের আগার সীমানাকে অতিক্রম করে কিছুটা সামনে আসবে আর কি। তো জালের উচ্চারণটা জাজিজু, আজ, ইজ, উজ। সায়ের উচ্চারণ সি, সু, আস, ইস, উস, এভাবে হবে। আর এই যে মাখরাজটার কথা বলা হলো, এটার ব্যবহারও আমরা বাংলার ক্ষেত্রে করি না। না করলেও এর ব্যবহারটা আমাদের জন্য কঠিন না, যেহেতু এটা একেবারে আহ, দৃষ্টিগোচর হয়। আয়না নিলেই আমরা অনায়াসেই এর মাখরাজের ব্যবহারটা দেখতে পারি। তো এই জন্য এইটা একটু খেয়াল রাখলেই চলে উচ্চারণের সময়। আর কিছু কিছু উচ্চারণ আছে আহ, যে ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, এটা আমরা আয়নার সহায়তা নিলে ওইখানে এই দুর্বলতা গুলো আর থাকে না। এটা নিজে নিজেই নিজেরটা সংশোধন করা যায়। তো যেমন এর ভিতরেই আহ, এই মাখরাজটা হলো এমন একটা, তো এখানে সমস্যা হলো এর সমস্যাটার সমাধান করাটা আমাদের জন্য সহজ। আহ, তো এই মাখরাজটা যেটা আমরা পেলাম, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, ও, জাল, সা, গেল।
তারপর 12 নম্বর মাখরাজ। তো যেহেতু আমরা 13 নম্বরটা আগে পড়ছি, 12 নম্বরটা পরে, এর একটা কারণ ছিল এইটা, যে 13 নম্বর মাখরাজের ক্ষেত্রেও জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের উম, সঙ্গে লাগে। আর 12 নম্বর মাখরাজ যেটা, এটা উপরের দাঁতের সঙ্গে না লেগে নিচের দাঁতের সঙ্গে লাগে। তো এই যে ধারাবাহিকতাটা, এইটা ঠিক রাখার জন্য মূলত আটপিস করা আর কি। তো 12 নম্বর মাখরাজ বা 13 নম্বর যেটাই আমরা বলি, আহ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। এখানে হলো সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা, বা জা সিন সদ, সদ সিন জা, সাধারণত এইভাবেই অন্যান্য কিতাবের মাঝে আসছে, আর আমরাও এভাবেই মুখস্থ করছি আর কি। তো 12 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। এই যে জায়গাটার কথা বলা হলো, এটাও আমরা আহ, বলে শুনে অভ্যস্ত না, বা বাংলার ক্ষেত্রে এই জায়গার ব্যবহারটা এমন ভাবে করা হয় না। তো এইখানে আমাদের মাখরাজগত সমস্যা দেখা যায়। এর কারণ হলো আমরা অনেকে সদের উচ্চারণ করতে গিয়ে আমরা উচ্চারণটা ছয়ের মতো করে ফেলি আর কি। ছ, যে যে জায়গা থেকে উচ্চারণ করি, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের তার বরাবর উপরের তালুর সঙ্গে লেগে তারপর উচ্চারণ হয় ছ, ছ, সি, সু। এই উচ্চারণটা যে আমি করলাম, এইখানে কিন্তু আমি জিহ্বার আগাকে সামনে ওই তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইলাম। তো এইখানে কিন্তু আমি যেখানে লাগানোর কথা ছিল এখানে লাগাইনি। তো যেহেতু এখানেও 3টা হরফ, এখানেও উম, একটু পার্থক্য পাওয়া যায়। তো যেহেতু মাখরাজটা যদি আমরা দেখি, তো এখানে বলা হলো যে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়। তো এক্ষেত্রে সদ যখন আমরা উচ্চারণ করব, তখন জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এখানে কিন্তু আহ, দুই দাঁতের দুইটা জায়গার কথা বলা হয়েছে। আহ, এই আগা এবং পেট, পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তো পেট ও আগার ব্যবহার সব ক্ষেত্রে একসাথে হয় না। যেমনটা কিনা সদের ক্ষেত্রে সামনের নিচের দুই দাঁতের পেটের কোনো ব্যবহার নেই, জিহ্বার আগাটা সরাসরি গিয়ে সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। এর কারণ ওই পূর্বের দুই মাখরাজের কারণের মতোই, যেহেতু ইস্তিআলা ইতবাক থাকে, সেক্ষেত্রে জিহ্বার আগাটাকে একই সঙ্গে নিচু করাটা একটু সমস্যাকর। তো এই জন্য সরাসরি গিয়ে সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। আর এখানে একটা বিষয় হলো, সদের উচ্চারণ যখন আমরা করব, তখন কোনোভাবেই যেন আমাদের উপরের দাঁত নিচের দাঁতকে স্পর্শ না করে। তো সেক্ষেত্রে সমস্যা যেটা হবে, যে যেহেতু জিহ্বার আগাটা সরাসরি সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগানো থাকে, তো এই অবস্থাতে যদি আমি উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে স্পর্শ করি, তাহলে আহ, জিহ্বাটা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গেও লেগে যায় একই সঙ্গে। নিচের দুই দাঁতের আগার সঙ্গেও লাগে, উপরের দুই দাঁতের আগার সঙ্গেও লাগে। ওইটা যেহেতু আলাদা একটা মাখরাজ, এই অবস্থাতে যদি আমি উচ্চারণটা করি ত, তো তখন এর মাখরাজের পূর্ণতা পাওয়া যায় না, দুইটা মাখরাজ একত্রিত হয়ে যায়। তো এই জন্য আমরা সদের উচ্চারণে উপরের দাঁতকে নিচের দাঁতের থেকে আলাদা রাখবো। আর সদের উচ্চারণটা হবে এরকম: প, পই, সু, প, পই, সু, আস, ইয়স, উস, আস, ইয়স, উস, এরকম। সিনের এবং জায়ের ক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে
জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগা এর অংশে লাগবে আর কি। একেবারে গোড়ায় যাবে না, পেট ও আগা এই অংশের সঙ্গে লাগবে সিন এবং জায়ের ক্ষেত্রে। আর সিন এবং জা যখন আমরা উচ্চারণ করব, যেহেতু জিহ্বার আগাটা একটু নিচু থাকে, একেবারেই সামনের উপরের দুই দাঁতের আগার উপরের অংশে থাকে না, তো এই অবস্থাতে আমরা উপরের দাঁতকে নিচের দাঁতের সঙ্গে লাগাইয়ে যদি উচ্চারণ করি, তাহলে আমাদের এটা ভুল হবে না। আর এইটা আমরা করতে পারি। এটা করলে বরং আমাদের একটা সুবিধা আছে, বিশেষ করে সিনের ক্ষেত্রে। সিনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা সদ এবং সিনের পার্থক্যটা মোটার মাধ্যমে করতে পারি না। তো সেক্ষেত্রে যদি আমরা এই পার্থক্যটা করি, যে সদের সময় দাঁতকে দাঁতের থেকে আলাদা রাখি, সিনের সময় দাঁতের সঙ্গে দাঁত মিলিয়ে রাখি, তো এইভাবে উচ্চারণ করলে সদ মোটা করা না গেলেও সিনের থেকে সদের উচ্চারণের পার্থক্য কিছুটা। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, এখন কথা শোনা যাচ্ছে জি আমার? উস্তাদ, এখন শোনা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। জি, শুক্রিয়া। আর যদি কখনো এমন হয় যে আওয়াজ শোনা যাচ্ছে না, তো সেক্ষেত্রে সরাসরি অডিওতেই আর কি আপনার মাইক্রোফোন অন করেই বলবেন। অনেক সময় দেখা যায় যে আওয়াজ শোনা না গেলে আমি মনে করেন আমার মতো করে বলতে থাকি, স্ক্রিনের দিকে অনেক সময় তাকানো হয় না, তো এই জন্য আমার বুঝতে হয়তো দেরি হয়ে যেতে পারে। তো একেবারে সরাসরি বলবেন। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, যে সিন এবং জায়ের মাখরাজগত একটু পার্থক্য এইটা, যে সিনের তুলনায় জায়ের সময় জিহ্বার আগাটা একটু নিচের অংশে লাগে, যেটা কিনা সিনের ক্ষেত্রে একটু উপরে। তো জায়ের উচ্চারণটা হয় জা, জি, জু, আজ, ইজ, উজ। আর এই তিনটা হরফের কমন একটা সিফত হলো আহ, সফির। তো সফিরের বিষয়টা এখানে অটোমেটিকলি থাকে। তবে সদ এবং সিনের ক্ষেত্রে সদে যদি মোটা না হয়, তাহলে সফিরের যে ধরনটা, কাঙ্ক্ষিত যে সফির, কাঙ্ক্ষিত অতিরিক্ত আওয়াজটা, ওইটার ক্ষেত্রে সমস্যা হয়ে যায়, সিনের মতো হয়ে যায়। তো এইটা এখানে আমাদের খেয়াল রাখতে হবে। এই গেল আমাদের 12 নম্বর মাখরাজ। বাকি এই মাখরাজের মাধ্যমে আমাদের জিহ্বার মাখরাজের সমাপ্তি। তা আমরা জানতাম যে মাখরাজের মূল মূল মাখরাজ হলো 5টা। এর ভিতরে প্রথমে ছিল হলক। তো হলকের মাখরাজ ছিল 3টা, 1 থেকে 3। তারপর 4 থেকে নিয়ে 13 নাম্বার পর্যন্ত এই 10টা মাখরাজ ছিল আমাদের জিহ্বার মাখরাজ। তার পরবর্তীতে 2টা মাখরাজ হলো আমাদের ঠোঁটের মাখরাজ। আর সর্বশেষ 2টা, একটা হলো মুখের খালি জায়গা, আর আরেকটা হলো নাকের বাসি। তো এখন ঠোঁটের মাখরাজের প্রথম মাখরাজ বা 14 নাম্বার মাখরাজ হলো নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় ফা।
এই মাখরাজ এই জায়গার ব্যবহারটাও আমরা বাংলার ক্ষেত্রে না করলেও এটা দৃষ্টিগোচর হয় একেবারে, বলা যেতে পারে বাহিরের দিকে। তো এই জন্য আমাদের এইটা আদায় করাটা সহজ। তবে এখানে আমাদের যেটা খেয়াল করা দরকার, যে আমরা ফা কিন্তু অধিক দুর্বল একটা হরফ। এখানে মাখরাজগত কোনো শক্তি নেই, আবার সিফতগত কোনো শক্তি এখানে নেই। কোনো শক্তিশালী সিফাতি ফার ভিতরে পাওয়া যায় না। সুতরাং এখানে আওয়াজটা একেবারেই শিথিল আওয়াজ। এখানে আওয়াজে কোনো প্রকার জোর নেই। আচ্ছা, মেহেদি ভাই কিছু বলবেন বোধহয়। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ, ওই যে মাঝে তো সাউন্ড একটু অফ হয়ে গেছিল হয়তো টেকনিক্যাল ঝামেলার কারণে। তো ওই ক্ষেত্রে ওই যে সিন আর ঝায়ের পার্থক্যটা তো আসলে শুনতে পারিনি আমি। তো ওইটা যদি আরো একটু কষ্ট করে আচ্ছা, বলতেন, যে ওই আপনি তিন। সর্বশেষ বলতেন যে সিন উচ্চারণ করার সময় ওই আহ, উপরের দাঁতের সাথে নিচের দাঁত লাগতে পারে, এরকম কিছু একটা পড়া শোনা যায়নি। আচ্ছা, ওইখানে বলছিলাম সিনের উচ্চারণের সময় উপরের দাঁতের সঙ্গে নিচের দাঁত লাগাইতে পারি আমরা, সমস্যা নেই। সদের ক্ষেত্রে এটা করা যাবে না, উপরের দাঁত থেকে নিচের দাঁতকে আলাদা রাখতে হবে। আর সিন এবং জায়ের পার্থক্য বলা হয়েছিল যে সিনের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার থেকে একটু নিচে লাগবে, একেবারে সরাসরি আগায় না লেগে। ধরেন বিষয়টা এমন যে এইটা ধরেন নিচের দাঁত, তো সিন উচ্চারণের সময় আমাদের জিহ্বার আগাটা এই বরাবর লাগবে ধরেন। সদের ক্ষেত্রে ছিল একেবারেই আহ, আগায়, এইটা ধরেন ছিল সদ, এইটা হলো সিন। আর জায়ের ক্ষেত্রে ওইটা হলো একেবারে মাঝ বরাবর, এটা হলো জা। এটাই বলছিলাম আর কি। আচ্ছা, তো 14 নম্বর মাখরাজের কথা চলতেছিল আমাদের। তো যেটা বললাম যে নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো। আর ফা যেহেতু আমাদের অধিক দুর্বল একটা হরফ, এখানে কোনো প্রকার শক্তি পাওয়া যায় না। একেবারে আওয়াজটা শিথিল আওয়াজ, নরম মোলায়েম বাতাস থাকবে। এখন কথা হলো যে জিহ্বার নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগা। তো সামনের উপরের দুই দাঁতের আগা এইটা তো একটা নির্ধারিত নির্দিষ্ট জায়গা, কথার মাধ্যমেই বুঝলাম। বাকি নিচের ঠোঁটের কোন অংশে আমরা দাঁতকে লাগাবো? তো এখন কথা হলো আমরা ঠোঁটের যে অংশটা স্বাভাবিক অবস্থায় ভিজা থাকে, বা দুই ঠোঁট বন্ধ করলে যেটা দৃষ্টিগোচর হয় না, যেটা ভিতরের দিকে থাকে, আর এটা যেহেতু ভিজা অংশ, ভিজা থাকে সাধারণত, তো আমরা বলতে পারি অনায়াসেই যে ফায়ের উচ্চারণটা হবে নিচের ঠোঁটের ভেজা অংশের সঙ্গে লাগবে সামনের উপরের দুই দাঁতের আগা। আর আহ, এটা সহজেই, যেহেতু আমরা জানি ইজলাক সিফত পাওয়া যায় ফায়ের ক্ষেত্রে, র, লাম, তারপর বা, তো এই ক্ষেত্রে এটা আমাদের অনায়াসেই মাখরাজ থেকে পৃথক হয়ে যাবে, দ্রুত পৃথক হবে মাখরাজ থেকে। মাখরাজ থেকে আমাদের স্থিরতা নেই। তো ফায়ের উচ্চারণটা হালকা ভাবে এভাবে হবে: ফা, পি, পু, আফ, ইফ, উফ। এটা হলো ফায়ের উচ্চারণ। আমাদের এই ক্ষেত্রে অনেক সময় ভুল যেটা হয়, যে আমরা সামনের উপরের দুই দাঁতের যে স্পর্শটা থাকে নিচের ঠোঁটের পেটের সঙ্গে, এই চাপটা আমরা অনেক সময় একটু জোরে দিয়ে দিই। যেমন তখন হয় ফা, ফা, হঠাৎ করে আওয়াজটা ফা এইভাবে বের হয়। তো এইভাবে না হয় এটা একেবারে শিথিল ভাবে ফা, ফা, ফি, ফু, আফ, ইফ, উফ, এই শিথিলতা থাকবে এখানে। তারপর 15 নম্বর মাখরাজ,
ঠোঁটের শেষ মাখরাজ দুই ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয়, ওয়াও বা মিম বা ওয়াও মিম। তো এই তিনটা একই মাখরাজের হরফ, দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। তবে এর পার্থক্যটা হলো এমন, বা হবে দুই ঠোঁটের ভেজা জায়গা থেকে, অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে উপরের ঠোঁট নিচের ঠোঁটের সঙ্গে যেভাবে লেগে থাকে ওইভাবেই উচ্চারিত হবে, ব্যা, বি, বু। আর মিমের ক্ষেত্রে বলা হয় দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় ঠোঁটটা যেভাবে থাকে, তো এই অবস্থার থেকে একটু ঠোঁটটাকে ভিতরের দিকে নিয়ে দুই ঠোঁটের শুকনো জায়গা থেকে আমরা মিমের উচ্চারণটা করব, যেমন মা, মি, মু। বায়ের উচ্চারণে আমরা ঠোঁটের যে অংশটা ব্যবহার করব এর থেকে একটু বাহিরের অংশ ব্যবহার করব আমরা মিমের উচ্চারণে, মা, মি, মু। আর ওয়াও হবে হলো আমাদের দুই ঠোঁট একেবারেই পরিপূর্ণভাবে গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে ওয়াও এর উচ্চারণটা হবে ওয়া, উই, বু। আর ওয়াও এর উচ্চারণে অনেক সময় দেখা যায় যেহেতু আহ, স- স্বরবর্ণ স্বর চিহ্ন ব্যবহার করে যখন উচ্চারণ করা হয় ওই সময়টাতে উম, একটু দুইটা স্বর একসাথে ঠিক রাখা সমস্যাকর হয়ে যায়। তো ওয়াও এর উচ্চারণ অনেক সময় আমাদের ওয়া না হয়ে হয় ওয়া, ও, আ। এখানে হলক থেকে উচ্চারণ হয়। তারপর উই এর উচ্চারণ হয়ে যায় উই, উ, ই, উই, এমন হয়। তো ওয়াও এর উচ্চারণ আমরা একটা কৌশল অবলম্বনের মাধ্যমে ঠিক করে নিতে পারি। ওইটা হলেই যে আমি দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রাখবো, ফাঁক রেখে যদি আমি বাইর উচ্চারণ করার চেষ্টা করি, যেমন দুই ঠোঁট গোল করলাম মাঝে সামান্য ফাঁক রেখে বা জবর বা এই উচ্চারণটা করব, তাহলে উচ্চারণটা কেমন হবে, বা। তখন আর বা না হয়ে হবে বা, উই, উ, এরকম হবে। তো এইভাবে করলে আমাদের ওয়াবের উচ্চারণটা একেবারে পরিপূর্ণভাবে হয়ে যায়, এখানে আর সমস্যা থাকে না। এটা গেল আমাদের 15 নম্বর মাখরাজ। দুই ঠোঁট আহ, ঠোঁটের মাঝখান থেকে উচ্চারিত হয় বা দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়। তো আমরা যেটা পেলাম, বা হলো ঠোঁটের ভিজা জায়গা থেকে, মিম হলো ঠোঁটের শুকনা জায়গা থেকে, আর ওয়াও হলো দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে তারপর ওয়াও উচ্চারণ করতে হয়। তারপর 16 নম্বর মাখরাজ, যেটা কিনা মূল মাখরাজের যেটা ছিল 4 নম্বরে, অর্থাৎ মুখের খালি জায়গা। তো মুখের খালি জায়গা থেকে উচ্চারিত হয় মাদের হরফ, বা বলতে পারি মাদের যে আমরা তেলাওয়াতের মাঝে যে টান দেই, তো এই টানগুলা মুখের খালি জায়গা থেকে হয়। যেমন বা, বি, বু। এখন এইখানে একটা বিষয় থাকে, যখন আমরা বা জবরের সাথে টান দেব ওই সময়টা আমাদের ঠোঁট খোলা রেখে টান টান রেখে ঠোঁটের উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের দূরত্ব এটা 2 আঙ্গুল পরিমাণ রেখে তারপর আমাদের এই টানটা সম্পূর্ণ হবে। যেমন বা, আ, ঠোঁট খোলা একেবারে টান টান, ঠোঁটের দুই কিনারে একটু টান টান ভাব রেখে তারপর উপরের ঠোঁট থেকে নিচের ঠোঁটের দূরত্ব 2 আঙ্গুল পরিমাণ রেখে আমরা এই উচ্চারণটা করব জবরের উচ্চারণ যখন মদ হবে। আর জের উচ্চারণের সঙ্গে যখন মদ হবে তখন আমাদের ঠোঁটের দুই কিনারায় টান টান ভাব জবরের মতোই থাকবে, বাকি উপরের ঠোঁটের থেকে নিচের ঠোঁটের যে দূরত্ব এইটা কিছুটা কম থাকবে জবরের তুলনায়। যেমন বি। আর পেশের উচ্চারণ যখন আমরা করব তখন দুই ঠোঁট গোল করে মাঝে সামান্য ফাঁক রেখে আমাদের এই টানটা আদায় করতে হবে। যেমন বু,
আর এই যে অবস্থাটার কথা বলা হলো, ঠোঁটের যে অবস্থা, যে ওস্তাদ কথা শোনা যাচ্ছে বলবার না। আমরা শুনতে পাচ্ছি না হুজুর। জি আচ্ছা, ওয়ালাইকুম, শোনা যাচ্ছে কথা? জি, এখন শোনা যাচ্ছে। জি, আমার একটু একটা জরুরি ফোন আসছিল আর কি, ক্লাসের শুরুতে ফোন দিয়েছিলাম, ও তখন রিসিভ করেনি, এখন ফোন দিছে, একটু জরুরি কথা ছিল আর কি। তো এই জন্য আমি আহ, ক্ষমা প্রার্থী। না, ঠিক আছে হুজুর। আচ্ছা আচ্ছা, আমরা আহ, ওই টানের কথা বলতেছিলাম। তো ওই টানের যে অবস্থাটার কথা বলা হলো, জবরের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রে এবং পেশের ক্ষেত্রে, আমরা যতক্ষণ পর্যন্ত টান দিতে থাকবো, পূর্ণ সময়টাতেই কিন্তু আমাদের ওই অবস্থায় থাকতে হবে। আমাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় যে, বেশিরভাগের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় যখন আমরা লম্বা টান দিই, যেমন 3 আলিফ 4 আলিফ, ওই ক্ষেত্রে দেখা যায় আমাদের এই অবস্থাটার পরিবর্তন হয়। যেমন ধরেন, ঠোঁট শুরুতে একরকম খোলা থাকে, মাঝে আর এক রকম, শেষে আর এক রকম। তো এমন না হয়ে পূর্ণ অবস্থাটাতেই আমাদের একই অবস্থানে থাকতে হবে। যেমন ধরেন, উম, আহ, উলাইকা ওয়াজিআ। জের এবং পেশের ক্ষেত্রে এই সমস্যাটা তুলনামূলকভাবে একটু কম, বাকি পেশের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি। যেমন তু আহ, আমাদের যেটা হয়, তু আস্তে আস্তে সামনের দিকে যাইতে থাকি, আর ঠোঁটের এই যে গোল ভাব বা গোল অবস্থাটা, এটা আস্তে আস্তে ভাঙতে থাকে। তো এর প্রভাব কিন্তু আওয়াজের উপরে পড়ে। দেখা যায় যে আওয়াজটা উম, একটু ভেঙে যায়, একটু ছড়াইয়ে যায়। পেশের ক্ষেত্রে আওয়াজটা আহ, যে জায়গা থেকে বের হওয়ার কথা ছিল, অল্প জায়গা, এর সীমানা ছিল কম, দরজা ছিল ছোট, কিন্তু আমি যদি ওই অবস্থাটাকে ভেঙে দেই, তখন আওয়াজটা ছড়াইয়ে যায়। যে আওয়াজটা অল্প জায়গা থেকে হওয়ার কথা ছিল, ওইটা বেশি জায়গার থেকে হচ্ছে। তো আওয়াজের শেপ ঠিক থাকে না। এই বিষয়টা আমাদের গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে। এই অবস্থাটা জবরের সময় এবং জেরের সময় ঠোঁট টান টান রাখবো, বা বলতে পারি আমরা মুচকি হাসি দেওয়ার সময় তেলাওয়াতের পূর্ণ অবস্থাতেই আমাদের এই ঠোঁটের ছড়ানো অবস্থাটাকে বজায় রাখা। শুধুমাত্র প্রয়োজন মুহূর্তে, যখন পেশ আসবে বা ওয়াও এর উচ্চারণ আসবে, এই অবস্থাতে আমাদের গোল করতে হবে। তো এমন অবস্থাগুলো তুলনামূলকভাবে কম। জবর, জের, পেশ, জজম, এই অবস্থাগুলো বেশি। যেটা বেশি ওই অবস্থানে থেকে তেলাওয়াত করতে হবে আর কি। তো এই বিষয়টা খেয়াল রাখবো ইনশাল্লাহ। আর সর্বশেষ, মূল মাখরাজের 5 নাম্বার, যেটা নাকের বাসি, আর মাখরাজের ধারাবাহিকতা অনুযায়ী 17 নম্বর মাখরাজ, নাকের বাসি থেকে গুণনা উচ্চারিত হয়। যেমন আন্না, আম্মা। তো নাকের থেকে। আর গুণনা গুলা হলো এমন যে, আন, এখানে মুখের থেকেও আওয়াজ কিছুটা প্রকাশ পায় অনেক ক্ষেত্রে, আবার নাকের থেকেও প্রকাশ পায়, আর মুখের ভিতরে এর মাখরাজ পাওয়া যায়। যেমন ধরেন, যখন আমরা মিমের গুণনা আদায় করব, যেমন করলাম আম্মা, এই গুণনার সময় কিন্তু আমাদের
নাকের থেকে আওয়াজ প্রকাশ করব, বাকি মুখেও এর একটা মাখরাজ থাকবে, একটা অবস্থান থাকবে। যেমন ধরেন এখানে মিমের দ্বারা আমরা গুণনা আদায় করতেছি, তো এখানে আম মিমের মাখরাজে থাকবো এবং নাকের থেকে আওয়াজ প্রকাশ করব, যেহেতু ঠোঁট পরিপূর্ণ বন্ধ হয়ে যায়। নুনের ক্ষেত্রে আন, না, নুনের ক্ষেত্রে আওয়াজ আহ, উম, নুনের মাখরাজে থাকবো, নাকের থেকে আওয়াজ প্রকাশ করব। এখানেও নুনে যেহেতু জাহারের হরফ, আর আমরা জানি যে জাহারের যে হরফগুলি আছে এর মাখরাজটা হলো এমন যে এর মাখরাজে অবস্থান করার মাধ্যমে বাতাস চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। আর হামসের হরফগুলার মাখরাজ হলো এমন, আহ, বা মাখরাজের ব্যবহারটা এমন যে এই মাখরাজে অবস্থান করলে বাতাস চলাচলের রাস্তা থাকে। আহ, কাফ এবং তা একটু ব্যতিক্রম হবে, যেটা আমরা আগের থেকেই জানি। তারপর ধরেন ইকফার গুন্না আছে, আমরা ইকফা গুন্না সম্পর্কে অবগত, বা ইকফা গুন্না পাওয়া যায়। তারপর আহ, আহ, ইদগামে বাগুন্না, তারপর ইকলাব গুন্না। এই যে গুন্নাগুলা আছে, তো এই গুন্নাগুলার ক্ষেত্রেও কিন্তু আওয়াজ নাকের থেকে প্রকাশ পাবে, ঠিক আছে, বাকি ওই অবস্থাতে আমাদের একটা হরফের মাখরাজে থাকতে হয়। যেমন ধরেন ইদগামে বাগুন্নার ক্ষেত্রে ওয়াও অথবা ইয়া এর মাখরাজে থাকতে হয়। তারপর নুন মিম এগুলো এগুলার মাখরাজে থাকতে হয়। যেমন মনে করেন মাই ইয়াশা, মাই মাই, ইয়ার মাখরাজের কাছাকাছি থেকে তারপর গুন্নাটা আদায় করতে হয়। তারপর ওয়াই ওয়াই লুই, লুই ইয়ার মাখরাজে থাকতে হয়। আর তারপর মিউ ওয়াকিন, এই যে মিউ গুন্নাটা করলাম, ওয়াও এর মাখরাজে ছিলাম আর নাকের থেকে আওয়াজ প্রকাশ করলাম। ইকফা গুন্নার সময় যেমন মনে করেন আং, তা, আং, তা, তায়ের মাখরাজে ছিলাম, গুন্না করলাম। মান সাকুলাত, সায়ের মাখরাজে ছিলাম আর নাকের থেকে আওয়াজ প্রকাশ করলাম। তো এরকম ভাবে আহ, যখন আমরা গুন্না আদায় করব, ওই সময়টায় কোনো না কোনো হরফের মাখরাজে থাকতে হয়, যে হরফের সাথে সংশ্লিষ্ট গুন্নাটা ওই হরফের মাখরাজে থাকতে হয়, আর নাকের থেকে আওয়াজ প্রকাশ করতে হয়। তো এই হলো আমাদের গুন্নার আলোচনা। আর গুন্নার স্থিতি কাল এইটা কিন্তু একালিফের থেকে বেশি, একালিফের যে পরিমাণটা আছে এর থেকে বেশি হয়। গুন্না যেন একালিফের থেকে ছোট হয়ে না যায়, এর থেকে বেশি রাখতে হবে। তো এই ছিল আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভাবে মাখরাজের আলোচনা। তো যেভাবে মাখরাজের আলোচনাটা আমরা করলাম বা শুনলাম, তো ইনশাল্লাহ এই খুঁটিনাটি যে বিষয়গুলি আছে, যেগুলি বেশি গুরুত্বপূর্ণ, ওইটা তো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। বাকি পুরো বিষয়টা এটা মনে রাখাটা আমাদের জন্য ভালো হবে। আর আমরা এই মাখরাজ অনুযায়ী আমাদের উচ্চারণ গুলাকে চেক করে নেব, যে মাখরাজ দেখে দেখে যে এই হরফের মাখরাজ গুলা, এই হরফের উচ্চারণ গুলা আমার যে মাখরাজে থাকার কথা এইটা থাকে কিনা। মাখরাজ হলো এমন একটা জিনিস, এইটা আমাদের শতভাগ ঠিক রাখতে হবে। মাখরাজের ক্ষেত্রে যদি আমাদের 1%ও দুর্বলতা থেকে যায়, তো এইটা উচ্চারণকে ওই 1% ক্ষতিগ্রস্ত করবে। তো এজন্য মাখরাজের উচ্চারণের ক্ষেত্রে মাখরাজের বিকল্প নেই। তো ইনশাল্লাহ, তো মাখরাজ থেকে আমরা সিফত সহকারে এই চর্চাটা এখন থেকেই শুরু করব। আগামী উম, 2 দিন পরে ইনশাল্লাহ আমাদের এর বাস্তবায়ন শুরু হবে। সিফত শেখার যে ধারাবাহিকতা ছিল, তো এই ধারাবাহিকতার চূড়ান্ত পর্বের কাছাকাছি চলে আসছি আমরা, বা চূড়ান্ত পর্বেই চলে আসছি। এখন হলো আমাদের একেবারে
মূল ক্ষেত্রে এইটার বাস্তবায়নের পালা। তো এর মস্ক শুরু হওয়ার আগ পর্যন্ত, যেহেতু 2 দিন সময় আছে আমাদের, তো আমাদের যদি কোনো ঘাটতি থেকে থাকে কোনো ক্ষেত্রে, তো ওইটাকে ইনশাল্লাহ এই 2 দিনের ভিতরে কাটাই নিতে হবে। আর চর্চাটা আমাদের এখন থেকে পূর্ণ শুরু হয়ে যাবে নিজের অবস্থানে থেকে। তো আজকে আমাদের মূল আলোচনা এতটুকুই। তো এখন আমাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো আলোচনা থাকে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, এই জজমের যে ক্লাসটা ছিল ওই দিন আমি ভাষা পরিবর্তনের জন্য আমি ক্লাসটা করতে পারি নাই। আমার যে দুর্বলতাটা ছিল সেই জিনিসটা আজকে আমার ক্লিয়ার হয়েছে। কেমন যে যজম ওলা যে উচ্চারণটা হয়, সাধারণত আমরা আলিফকে হামজা হিসেবে ব্যবহার করি। যখন আলিফের উপরে কোনো জের জবর পেশ থাকে তখন আমরা হামজা হিসাবে ব্যবহার করি বা উচ্চারণটা করি হামজা। তে আমার যে কথাটা ছিল যে হামজা সাথে র, যজম, তাহলে হামজা র জবর র, রি, রু, ঠিক আছে? হামজা র জবর আর, ইর, উর। আর র এর হামজা হরকত র, রি। হামজা র জবর, হামজা র জবর উচ্চারণটা কি হবে? আর। হামজা র জবর আর, জি। আর ইর উর, জি। আর ইর উর। জি। আর নুনের সময় আন, ইন, উন। জি। ধন্যবাদ। এই ভুলটা আচ্ছা। আজকে আমার ভাঙছে। জি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জি 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 ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, ওই যে আমার একটা কনফিউশন আর কি হয়েছিল, তো জিজ্ঞেস করবো তো, যেহেতু আজকে মদের আলিফে মদের হরফে আছি। অর্থাৎ যখন হচ্ছে আমরা যে ধরেন হচ্ছে এক আলিফ বা 3 আলিফ টানতেছি, ধরেন হচ্ছে যেগুলোতে জিহ্বার উচ্চারণটা চেঞ্জ হয়, যেমন হচ্ছে লাম, র, তা। তখন হচ্ছে আমি যখন টান দিব তখন কি শুরুতে হচ্ছে গিয়ে মাখরাজের স্থান থেকে তারপরে যে জিহ্বার যে অবস্থানটা হবে, ওই পরের অবস্থান কি চেঞ্জ হবে? কারণ তাতে তো থাইকা তো আসলে মনে হয় যে আলিফটা পরে এটা টানটা দিতে, মানে আমি একটু কনফিউশন সম্ভব আছি না। এই জায়গাটা পুরোটা। জি, মানে আচ্ছা। সম্ভব না এটা। পরবর্তীতে আর কি জিহ্বার অবস্থানটা কোথায় হবে এটা নিয়ে আসলে আমার মানে আমি আচ্ছা। জানি না কি ভুল করতেছি না ইয়ে করতেছি। এটা প্রশ্ন আচ্ছা। আর কি। আসসালামু আলাইকুম। পরবর্তীতে জিহ্বাটা রেস্টে চলে যাবে। ওয়ালাইকুম আসসালাম। তো পরবর্তীতে জিহ্বার আর কোনো কাজ নেই। যেমন ধরেন আমি যদি বায়ে, বা আলিফ জবর, তো এখানে বায়ের সাথে আমার সম্পর্ক হলো বা, এতটুকু। বাকি যে টানের সময়টা, বা এই টান চলমান, এই অবস্থাতে আমার জিহ্বাটা একেবারে নিচু থাকবে, ওইখানে জিহ্বার কোনো কাজ নেই। আচ্ছা, যদি ইয়ার ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি আর কি, মানে ইয়ার ক্ষেত্রে কি ঠোঁটটা উপরের দিকে, মানে জিহ্বাটাকে উপরের দিকে তুলবো না তখনও জিহ্বাটা? ইয়ার ক্ষেত্রে একটু কাজ আছে। ইয়ার ক্ষেত্রে জিহ্বার একটু কাজ আছে। যখন মনে করেন ইয়ার মাধ্যমে টান হবে, যেমন মনে করেন বাইয়াজের বি, এই যে টানটা হচ্ছে, যেহেতু এই টানটা হচ্ছে ইয়ার মাধ্যমে, ওই সময়টায় জিহ্বার মধ্যখান কিছুটা উপরে থাকবে। জিহ্বার যেহেতু ইয়ার মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, ওই সময় জিহ্বার মধ্যখানটা কিছুটা উপরের দিকে থাকবে। বি, এই টানটা হবে। আর জবরের সময় বা খালি আলিফের সময় তখন জিহ্বাটা একেবারে পুরাটাই গোড়া থেকে আগা পর্যন্ত নিচু। ওয়াবের সময়ও জিহ্বার জিহ্বাটা পুরা গোড়া থেকে আগা পর্যন্ত এটা নিচু থাকবে। জি উস্তাদ, ক্লিয়ার হচ্ছে উস্তাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ। জি।
আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের আলহামদুলিল্লাহ শেষ করলাম আমরা মাখরাজের আলোচনা আলোচনা তো এখন আজকে এতটুকুই থাকবে। আর আমাদের যে গ্রুপগুলি আছে, তো উপস্থিতি আহ, স্বাভাবিকের তুলনায় দুই তিনজন কম। তো আমরা একটু সাথীদের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, শেষ করার আগে একটা কথা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু কথা, যে আমরা অনেক এই কথাটা কয়েকদিন ধরে বলবো বলবো বলা হয় না আর কি। তো আমরা আমাদের কথার ভিতর ইসলামিক রীতির যে শব্দগুলি আছে ওইগুলি একটু বেশি ব্যবহার করার চেষ্টা করব। ওইটা কেমন? যেমন ধরেন, উম, আহ, কারো মাধ্যমে আমি উপকৃত হলাম, তো এই ক্ষেত্রে সাধারণত আমরা সৌজন্যতা বোধের ক্ষেত্রে তাকে ধন্যবাদ দিই, যেমন আপনারা অনেক সময় বলেন। তো এটা অবশ্যই ভালো। তবে এই ক্ষেত্রে যেহেতু ইসলামিক আমাদের আহ, শব্দ আছে, যেমন ধরেন এই ক্ষেত্রে আমি তাকে তার জন্য একটা দোয়া দিয়ে দিলাম, জাযাকাল্লাহ, যে আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। তো এইখানে একটা হচ্ছে যে আমার কথার মাঝে ইসলাম প্রকাশ পাচ্ছে। আর তাছাড়া এইটা তার জন্য দোয়া করলাম, আহ, তারও ভালো হলো, আর আমি দোয়া করলাম, আমার জন্য বিষয়টা ভালো হলো। তো সুযোগটা আমাদের জন্য হাতছাড়া করা ঠিক হবে না। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। যেমন এই শুক্রিয়া বলি, শুক্রিয়ার থেকে এইটা বলার থেকে জাযাকাল্লাহ এইটা বলা অবশ্যই ভালো। বা দুইটা একসাথে বলতে পারি, শুক্রিয়া, যে কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আপনার, জাযাকাল্লাহ খাইর, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক। বা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, এইসব শব্দ, এইটা আহ, আমরা যে সমস্ত জায়গায় ব্যবহার করা উচিত সব ক্ষেত্রে এই শব্দগুলোই ব্যবহার করার চেষ্টা করব। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো। আল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।